রশ্মি এবার মুখে চওড়া হাসি টেনে নিয়ে আয়রাকে জড়িয়ে ধরে বলে উঠল, পেয়ে গেছি আপু, আমার উত্তর আমি পেয়ে গেছি। তোমাকে এত এত ধন্যবাদ। আমি দোয়া করি তুমি যেন তোমার শখের পুরুষকে খুব তাড়াতাড়ি পেয়ে যাও। কথাটা বলেই রশ্মি মুখের হাসি মিলিয়ে গেল, আর আয়রা মুখে মুচকি হাসি দিয়ে বলে উঠল, ইনশাল্লাহ তোর দোয়া যেন মহান রাব্বুল আলামিন কবুল করে, বল আমিন। আমিন। রশ্মি মন খারাপ করে আয়রাকে ডেকে উঠল। আপু, আয়রা নিজের হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে রশ্মির কথাই জবাব দিল, বল। আনাস ভাই তো তোমার ভালোবাসা বুঝেও অবুঝের মতো তোমায় এড়িয়ে চলে। তোমার খারাপ লাগে না? আনাস ভাইয়ের প্রতি রাগ হয় না? আয়রা ঘড়ি থেকে চোখ উঠিয়ে রশ্মির দিকে তাকায়। রশ্মি মুখে প্রশ্নবোধক চাহনি দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তারপর কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে। রশ্মির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, খারাপ লাগবে কেন? যতদিন সে আমার আত্মসম্মানে আঘাত না করছে ততদিন আমি তার পিছু ছাড়বো না। আর রইল রাগের কথা, না, তার প্রতি আমার রাগ আসে না, কিন্তু বিশ্বাস কর, খুব অভিমান হয়, খুব। কেন আমাকে তুচ্ছ নারী ভাবে সে, তুই বলতে পারবি? আমারও তো ইচ্ছে করে আমার শখের পুরুষের ভালোবাসা পাওয়ার, তার শখের নারী হওয়ার। রশ্মি আয়রাকে শান্ত করতেই বলে উঠল, আপু প্লিজ শান্ত হও, তুমি নিজেকে সামলাও। দেখো, ভাইয়া এখন বুঝতে পারছে না তোমার ভালোবাসাটা, কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে। কখন বুঝবি রে আমার অভিমানগুলো জমে জমে পাথর হয়ে যাওয়ার পর? বল না, নাকি আমি পুড়িয়ে গেলে? রশ্মি কি বলবে ভেবে পেল না। চুপচাপ আয়রার একতরফা ভালোবাসার প্রতি নীরব যুদ্ধ দেখতে লাগলো। হ্যাঁ, আজ নতুন দেখছে না, আজ থেকে প্রায় 4 বছরের মতো হবে দেখে যাচ্ছে আয়রার একতরফা ভালোবাসা। আয়রা রশ্মির মুখের দিকে তাকিয়ে কোনো উত্তর খুঁজে না পেয়ে চোখ রাখলো নদীর স্বচ্ছ পানির দিকে। পানি ঢেউ সমান তালে বাড়ি খেয়ে যাচ্ছে। আয়রা কিছুক্ষণ নীরব চোখে দেখে গেল সেই খেলা। মুখে মুচকি হাসি টেনে রশ্মিকে বলে উঠল, চল ওইদিকে যাওয়া যাক, সবাই মিলে কয়েকটা পিক উঠাই, স্মৃতি হয়ে থেকে যাবে। রশ্মি মলিন হেসে বলল, চলো। প্রকৃতি কখনো আপনাকে হতাশ করবে না। যত প্রকৃতিটাকে অনুভব করবেন, চোখ মেলে দেখবেন, ততই মুগ্ধ লাগবে জগৎটা। এই প্রকৃতির এক নাম নদী, যার সৌন্দর্য উপভোগ করা যায় হৃদয় দিয়ে। নদীর স্রোতের মতো জীবনও থেমে থাকে না, কেবল বই চলে নিজের পথে। এই তো নদীর স্রোতের মতোই চার নারী নিজেদের নিয়ে মগ্ন। তাদের মগ্ন থাকার মধ্যেই হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, বেআইন সাবরা। আহিন আলভি বালুমাটি দিয়ে খেলা করছে, আর আজ রশ্মি, আরিশা, আয়রা চারজন মিলে একটার পর একটা ফটো ওঠাচ্ছিল কাশফুল বাগানে। ওদের ফটো তোলার মধ্যে দিয়েই হঠাৎ কারো কণ্ঠ ভেসে এলো। কণ্ঠ শুনেই চারজন মিলে পিছন ঘুরতে দেখতে পেল রাইডিং জ্যাকেট পরিহিত শ্যামবর্ণ এক যুবককে। উচ্চতায় 5 ফুট 7 বা 8 হবে। ছেলেটা বাইকে থাকা অবস্থাতে হেলমেট খুলে বাইকে রেখে দিয়ে বাইক থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসতে আসতে একবার আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবিজান। আরিশা মুখে হাসি টেনে নিয়ে যুবকের দিকে এগিয়ে যেতে যেতে সালামের উত্তর করলো। ওয়ালাইকুম আসসালাম দেওয়ার মাসে, কেমন আছো রাফি? আলহামদুলিল্লাহ ভাবিজান। আরিশা রাফিকে হাসি মুখে বলে উঠল, ভাবি জানার কথা তো দেখে একদম ভুলে গেছো। কই, আমি তো সব সময় ভাইয়ার থেকে আপনার খবর রাখি। ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবেন, শুধু আপনার না, আমি আপনার বাড়ির প্রত্যেকটা মানুষের খবর রাখি। কথাটা বলে রাফি একবার আর চোখে আয়রার দিকে তাকালো, যে আপাতত কোনো দিকে পাতা না দিয়ে নিজের ফোনে ফটোগুলো দেখতে ব্যস্ত। রাফি এবার সবাইকে দেখে নিয়ে রশ্মিরাতকে বলে উঠল, কি ব্যাপার বেআইন সাবরা, একদম নিস্তব্ধ হয়ে আছে কেন? বিআই সাহেবের আগমন পছন্দ হয় না বুঝি? আরাত হাসি মুখে বলে উঠল, পছন্দ হবে না কেন? আমাদের একটা মাত্র বেআই সাহেব বলে কথা। রাফি আয়রার দিকে তাকিয়ে মুখে দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, ভাবলাম আমার আগমন যদি কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সবাই সঙ্গে সঙ্গে আয়রার দিকে তাকালো। আয়রা নিজের দিকে সবাইকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি চাহনি নিয়ে সবাইকে দেখে নিয়ে বলে উঠল, এখানে কি তোরা সবগুলো ফাউল বকতে আসছিস? তোরা থাক সবগুলো, আমি চলে গেলাম, আবহাওয়াটা বিরক্ত লাগছে আমার।
কথাটা বলে আয়রা পিছন ফিরে বাড়ির পথে হাঁটা ধরতেই সামনে তাকিয়ে দেখতে পেল আনাস আশিক হাবিবকে তাদের দিকে এগিয়ে আসতে। সঙ্গে সঙ্গে আয়রার পা থেমে গেল। আয়রার থামে নাই। আয়রার পথ আটকে দাঁড়িয়েছে রাফি। আয়রার চোখ সামনে আনাসের উপর নিবদ্ধ। রাফি আয়রার সামনে দাঁড়ানোর কারণে আয়রা রাফির দিকে বিরক্তিকর চোখে তাকালো, আর রাফি আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আরে বেআইন সাহেব, বিরক্ত হয়ে কই যাচ্ছেন? আমার আগমন যদি আপনার বিরক্তির কারণ হয় তাহলে আমাকে তো আপনার মুখে হাসির কারণ হতে হবে, তাই না? এভাবে আমাকে অপরাধী বানিয়ে চলে যাচ্ছেন তা তো হবে না। বিরক্তির জায়গায় টুকু দিয়ে দিলেন, এখন একটু হাসির কারণ হতে দেন বেআইন সাহেব। আনাস ওদের পাশ কেটে যাওয়ার সময় রাফির কথাটা আনাসের কানে পড়তেই পা দুটো থেমে গেল কিছুক্ষণের জন্য। আনাস একবার চোখ তুলে আয়রা আর রাফিকে এক নজর দেখে নিয়ে আবার সামনের দিকে পা বাড়ালো। আশিক হাবিবও আনাসের মতো থেমে গেল জায়গায়। তারপর আয়রা আর রাফির দিকে অবাক চোখে তাকিয়ে রইল দুজন। আশিক রাফিকে দেখে বলে উঠল, হে ব্রো, কেমন আছো? রাফি মুখ ঘুরিয়ে আশিক হাবিবকে দেখে নিয়ে হাসি মুখে জড়িয়ে ধরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ব্রো, অনেকদিন পরে দেখা হলো। একে একে হাবিব আশিক দুজনেই রাফিকে জড়িয়ে ধরে হাবিব বলে উঠল, হ্যাঁ, ফার্স্ট দেখা আরিশা আপুর কাবিনে দিলে, আর সেকেন্ড দেখা আজকেই হলো। রাফি হাসি মুখে বলে উঠল, আত্মীয়তা যখন হয়ে গেছে ইনশাল্লাহ দেখা হতেই থাকবে। আল্লাহ আর সে চাইলে আরও গভীরভাবে সম্পর্কটা জোরালো হবে। হাসি মুখে কথাটা বলেই রাফি এবার সরাসরি আয়রার দিকে তাকালো। আশিক রাফির কথায় মুচকে এসে বলে উঠল, সবকিছু মহান রাব্বুল আলামিনের মার্জি। চলো সামনে এগোনো যাক। রশ্মি বলে উঠল, তা বেআই সাহেব, আমাদের একমাত্র দুলাভাই কই? তাকে তো দেখছি না। রাফি সবার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে যেতে রশ্মির কথায় হাসি মুখে উত্তর করলো, বেআইন সাহেব, আপনাদের দুলাভাই তার শালিকাদের জন্য নদীর পাড়ের উপরে দোকানটায় নেমেছে। নদী তীরের অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য, শেষ বিকেলের গৌররক্তিম আভায় রাঙানো আকাশের শোভা মিশ্রিত প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দেখে দু চোখে তৃষ্ণা যেন মেটে না। শেষ বিকেলের সৌন্দর্যটা যেন এক নিমিষে সবাইকে চুপচাপ করে দিয়েছে। নদীর পাড়ে বসে নীরবতায় মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত চার যুবক চার যুবতী। হাবিবের বাড়ি থেকে ফোন আসায় হাবিব সবার থেকে বিদায় নেয়। আহিন আলভিকে সঙ্গে নিয়ে চলে গিয়েছে। আগে ওদের দুজনকে তালুকদার বাড়িতে নামিয়ে দিবে, তারপর হাবিব নিজের বাড়িতে চলে যাবে। আমান আরিশা ওরা দুজন সবার থেকে কিছুটা দূরে একসঙ্গে সময় কাটাচ্ছে। রশ্মিরা দুজন কাছাকাছি বসে সৌন্দর্য উপভোগ করছে। আয়রা কিছুক্ষণ পর পর আর চোখে দেখে যাচ্ছে আনাসকে। আনাস কিছুটা বিরক্তি, কিছুটা মুগ্ধ চোখে প্রকৃতিটা অনুভব করছে। আয়রা আনাসের মুখে রিয়েকশন দেখে নিয়ে নদীর পানির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এদিকে রাফি মনোমুগ্ধকর চাহনিতে সেই মুখের মুচকি হাসিটুকু দেখে যাচ্ছে। রাতের সৌন্দর্য সত্যি অনেক মনোমুগ্ধকর। এত এত লুকোচুরির মধ্য দিয়ে হঠাৎ আনাস নীরবতা ভেঙে রশ্মিকে ডেকে উঠল, রোশনি, হ্যাঁ ভাইয়া। তুই নাকি স্টাডির জন্য কানাডা যাচ্ছিস? সবার চোখ রশ্মির দিকে ঘুরে গেল। রশ্মি এবার কিছুটা নড়াচড়া করে ভালো হয়ে বসে বলে উঠল, হ্যাঁ ভাইয়া, বাবা গতকাল ফোনে তার ইচ্ছে জানিয়েছে। বাবার ইচ্ছে আমি কানাডা বাবার কাছে গিয়ে ওখানে ইউনিভার্সিটিতে স্টাডি করব। আশিক বলে উঠল। তোমার কি ইচ্ছা, তুমি যাবে কানাডায়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রশ্মি আরাতের দিকে তাকালো। দেখলো আরাত সবার মতো উত্তর জানার জন্য প্রশ্নবোধক চাহনির দিকে রশ্মির দিকে তাকিয়ে আছে। রশ্মি এবার সবাইকে দেখে নিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল। হুম। আরাত রশ্মির দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে নদীর পানির দিকে তাকালো। আনাস বলে উঠল, তাহলে তো কয়েকদিনের মধ্যেই ফ্লাইট, তাই না? হ্যাঁ ভাইয়া। আনাস উঠে এসে রশ্মির কাছে এগিয়ে এসে বলে উঠল, খুব ভালো থাক। আগামী দিনগুলোর হয়তো পরিবর্তন শুরু হয়েই গেল। আমাদের কখনো ভুলে যাস না যেন। কখনো প্রয়োজন পড়লে এই ভাইয়াকে পাশে পাবি সব সময়।
সবার চোখে পানি টলমল করছে। এতদিনের বন্ধন ছেড়ে এই দূর দেশে চলে যাবে। হয়তো তাদের জীবনের পরিবর্তন শুরু হতে চলছে। আগের মতো চাইলেই সবার সঙ্গে আড্ডা দিতে পারবে না। বড়দের কাছে রশ্মি আর কি 3 বিচ্ছু নামে বিচার দিতে পারবে না। আরাতের সঙ্গে বড়দের চোখ ফাঁকি দিয়ে স্কুটিতেই পুরো শহর আর বেড়ানো হবে না। রশ্মি এবার কান্না করে দিল। কান্না করতে করতে বলে উঠল। তোমাদের খুব মিস করবো আমি। রশ্মি আর কথা বলতে পারলো না। আরাত এসে রশ্মিকে জড়িয়ে নিয়ে আরাত কান্না শুরু করলো রশ্মির সঙ্গে। আরিশা এগিয়ে এসে দুজনকে শান্ত করতে বলে উঠল। আমরাও তোকে মিস করবো রে পাগলি। তোরা দুজন এমনভাবে কান্না করছিস যেন রোশনি আর বাংলাদেশে আসবেই না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসছিল মনটা হালকা করতে, কিন্তু বাড়িতে ফিরতে হচ্ছে মনমরা মলিন চেহারায়। বনরূপী বন্ধুত্বের দূরত্বর কথাই সবাইকে কেমন উদাসীন করে রাখছে। সময়টা দুপুর 11টা বেজে 44 মিনিট। গতকাল বেশ রাত করেই আরাতরা বাড়িতে ফিরেছে। আমান, রাফি, আরিশা আয়রাকে বাড়িতে এগিয়ে দিতে চাইছিল, কিন্তু আরিশা আয়রা নিজেদের বাড়িতে যাবে না। রাতটা তালুকদার বাড়িতে কাটাবে বিধায় আমাদের সঙ্গে আশিকও নদীর পাড়ে থেকে সবার কাছে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর আয়রা, আরিশা, রশ্মিরাত রাতের বেলা সবাই একসঙ্গে গল্প করতে করতে পায়ে হেঁটে তালুকদার বাড়িতে গিয়েছে। আনাস ওদের থেকে কিছুটা পিছনে ছিল। বাড়িতে সেই আনাস কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গিয়েছে। এদিকে আরিশা, আয়রা, রশ্মি আরাতের রুমে ঘুমাতে গিয়েছে। রশ্মি প্রায় রাত আরাতের সঙ্গে থাকে, আর আরিশা আয়রাদের জন্য তালুকদার বাড়িতে দুবোনের আলাদা দুটো রুম রয়েছে। তবে আয়রা, আরিশা আরাতের রুমে বেশি থাকে। এই তো 4 জন মিলে এক রুমে গল্প করতে করতে কে কোথায় ঘুম আসছে তা ঠিক নেই। রশ্মি সোফাতে মাথা এলিয়ে দিয়ে বসে অবস্থায় ঘুম। আরাতাইরা দুজন বিছানায় দুদিকে হয়ে ঘুমিয়ে আছে। আরিশা রুমের মেঝেতে পাতানো বিছানায় ঘুমিয়ে আছে। 4 জন 4 রকম হয়ে এক ঘুমে সকাল 8টা বেজে 34 মিনিট। আয়রার ঘুম ভাঙে। আয়রা শুয়ে থাকা অবস্থাতে বাহা দিয়ে বালিশের নিচে থেকে ফোনটা খুঁজে নিয়ে সময়টা দেখে। সময়টা দেখেই তাড়াহুড়োই বিছানায় বসতে বসতে চিল্লিয়ে ওঠে। হাই আল্লাহ, 8:30 বেজে গিয়েছে, 10টায় আমার কলেজ। কথাটা বলেই তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। আয়রা চিৎকারে বাকি 3 জনের ঘুম শেষ। হঠাৎ চিৎকারে রশ্মির সোফায় হামি তুলতে তুলতে সোজা হয়ে বসে পড়ল। আরাত কিছু একটা হয়েছে ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে বসে আয়রার ওয়াশরুমে দৌড়ে যাওয়ার দিকে অবাক চোখে চেয়ে রইল। আরিশা মেঝের বিছানা থেকে শুয়ে থাকা অবস্থায় মাথাটা উপরে তুলে একবার আয়রার ওয়াশরুমে যাওয়ার দিকে তাকিয়ে বলল। উফ, এই মেয়ে আর ভালো হলো না, ধুর বাল। কথাটা বলেই বিরক্ত হয়ে পুনরায় বালিশে মুখ গুজল আরিশা। রশ্মি মাথা লম্বা সিল্কে চুলগুলো হাত খোপা করতে করতে বলে উঠল। আসলে আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, ফজরের নামাজ কাজা হয়ে গেল। আরাত বলে বিছানা থেকে নেমে বিছানা ঠিক করতে লাগলো। রশ্মি রুম থেকে বের হয়ে নিজেদের বাড়িতে চলে গেল। আয়রা কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা রুমের বাইরে যেতে যেতে আরাতের উদ্দেশ্যে বলে উঠল। আমি বাড়িতে চলে গেলাম, আরিশা উঠলে বলে দিস। আয়রা কথাটা বলে উত্তরের আশায় না থেকে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই আনাসের সঙ্গে সামনাসামনি ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। আয়রা নিজের সামনে আনাসকে দুহাতের উপরের দিকে হালকা পিছানো দেখে বিড়বিড় করে বলে উঠল। মাশাল্লাহ মাশাল্লাহ। আনাস অফিসের জন্য রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হতেই মনে পড়লো বাইকের চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছে। বাইকের চাবি নিতে নিজের রুমের দিকে যাচ্ছিল আনাস। হঠাৎ সিঁড়ির মধ্যে আয়রাকে তাড়াহুড়ো করে আসতে দেখে আনাস কিছুটা পিছু পা হলো। সঙ্গে সঙ্গে আয়রা আনাসের সামনে সে ধাক্কা লাগতে লাগতে সামলে নিল নিজেকে। আনাস আয়রাকে বিড়বিড় করতে দেখে বিরক্ত হয়ে বলে উঠল। কি সমস্যা? জ্যান্ত মাছের মতো লাফাচ্ছিস কেন? এখনই তো ধাক্কা লেগে যেত। সরি আনাস ভাই, আসলে কলেজে লেট হয়ে যাচ্ছে তো এই জন্য। ওকে, এখন সামনে থেকে সাইড হও, আমি রুমে যাব। আয়রা মুচকি হাসি দিয়ে সিঁড়ির একপাশে এসে দাঁড়ালো আর আনাস উপরে নিজের রুমের দিকে যেতে শুরু করলো। আয়রা আনাসের চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে নিচের দিকে যেতে যেতে বলে উঠল। হাই আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহান আল্লাহ। এত সুন্দর কেন আনাস ভাই? উফ, মনটা চাই। হাই আল্লাহ, আমার কলেজ।
কলেজের কথা মনে হতেই পুনরায় তাড়াহুড়ো করে নিচে নেমে এলো আয়রা। নিচে এসে খাবার টেবিলের দিকে একবার তাকিয়ে বলল, মামুনি, আমি বাড়িতে গেলাম। কথাটা বলেই চলে গেল নিজেদের বাড়িতে। রাবেয়া তালুকদার শুধু একবার আয়রাকে দেখলেন খাবার খাওয়ার জন্য, বলবেন একটু সময় দেয় নাই আয়রা। 11:44 বাজে। দেখে তালুকদার বাড়িটা বর্তমান একদম নীরব। আহিন স্কুলে গিয়েছে, আনাস, আহাদ তালুকদার, আদনান তালুকদার তিনজন অফিসে। আরিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে নিজেদের বাড়িতে গিয়েছে। আরাত রশ্মিদের বাড়িতে। বর্তমানে বাড়িটা একদম চুপচাপ। কালো মার্সিডিজ গাড়িটা তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তাকবীর গাড়ি থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে বাড়ির ভিতরে চলে গেল। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যাওয়া অবস্থায় একবার আরাতের রুমের দিকে সামনে দাঁড়িয়ে পড়ল। আরাতের রুমের দরজায় একবার নজর বুলিয়ে আবার নিজের রুমের দিকে এগোলো। তালুকদার বাড়ির নিচতলায় বড়রা থাকে। আহা তালুকদার, আদনান তালুকদার আর বাকি রুমগুলো ফাঁকা থেকে যায়। দোতলা সিঁড়িটা মাঝখানে হয়। সিঁড়ির প্রথম রুমটাই আরাতের রুমের বাঁ পাশে দুটা রুম, একটা আরিশার জন্য আরেকটা আয়রার জন্য। তার পাশের রুমগুলো ফাঁকা থাকে। আরাতের রুমের ডান দিকে প্রথমে আহিনের রুম, তারপর রুমটা আনাসের, সব শেষেটা তাকবীরের রুমটা সব রুমের থেকে আলাদা এবং বড়। পুরো রুমটা যেন সাদাই ঘেরা বিছানা চাদর হতে রুমের মেঝে, রুমের আসবাবপত্র সব কিছু সাদা রঙের। তাকবীরের রুমের বেলকনি ছোটোখাটো একটা ছাদের মতো। বেলকনির কোমর অবধি রেলিংটা পুরোটা সাদা থাই গ্লাসের। বেলকনির মাঝখানে সাদা রঙের সোফা সেট করা রয়েছে। বেলকনিতে মাথার উপরে রাতের খোলা আকাশটা আজান তালুকদার তাকবীরের খুব প্রিয়। তাকবীরের রুম, বেলকনি দুটোই রুমের মালিকের মতো নিস্তব্ধ। রুমে সে প্রায় আধ ঘন্টা সময় ধরে শাওয়ার নিয়ে ট্রাউজার পরে তোয়ালিয়া দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। বেলকনিতে গিয়ে ভেজা তোয়ালিটা দড়িতে ঝুলিয়ে রেখে রুমে এসে আলমারি থেকে ঢিলে ঢালা অ্যাশ কালার টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথার চুলগুলো পরিপাটি করে বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে বেড সাইড থেকে ফোনটা হাতে তুলে নিয়ে অফলাইন করে রাখে। নরম বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলো। এতটা পথ জার্নি করায় অনেকটা টায়ার্ড লাগছে। এখন একটা লম্বা ঘুম দরকার। সময়ের সঙ্গে সঙ্গে কেটে গিয়েছে 6টা দিন। দেখতে দেখতে রশ্মির কানাডা যাওয়ার তারিখ চলেই এলো। আর মাত্র একটা রাত কেটে ভোরের আলো ফুটে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রশ্মিও হারিয়ে যাবে আরাতের জীবন থেকে। রশ্মি রাত আলাদা হবে হয়তো কিছু মাস, কিছু বছরের জন্য, হয়তো সারা জীবনের জন্য। রশ্মির প্রস্তুতি নেওয়া শেষ। জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কসমেটিক্স হতে শুরু করে সব কিছু গোছানো শেষ। রশ্মির প্যাকিংগুলো আরিশা সুন্দর মতো করে দিচ্ছে। রশ্মির ঘরের এক কোণে দাঁড়িয়ে আরাত মন খারাপ নিয়ে রশ্মির জন্য আরিশার প্যাকিং করা দেখছে। আর রশ্মি মলিন মুখে বিছানায় বসে। রশ্মির মনে হচ্ছে এক একটা সেকেন্ড যাচ্ছে তো রশ্মির আপনজন থেকে দূরে যাওয়ার সময়টা ঘনিয়ে আসছে। এই অতি চিরচেনা রুমটা, আপন মানুষগুলো, বেস্ট ফ্রেন্ড, ছোট ভাই, সবাইকে এখন নিজের সামনে দেখছে। আর মাত্র কয়েক ঘন্টা, তাহলে সব কিছু থেকে অনেকটা দূরে। আজ আছে তো কাল নেই। আচ্ছা, এতটা জোরে যাওয়ার পরে কি রশ্মির সবার সঙ্গে ফোনে কথা বলে গা জোড়াবে, শান্তি পাওয়া যাবে, আরাতের সঙ্গে মন খুলে কথা বলতে পারবে? হয়তো না। চাইলেও হুটহাট আরাতকে জড়িয়ে ধরতে পারবে না। অনেকটা দূরে চলে যাবে রশ্মি। রুমটাতে শুধু কসমেটিক্সের ঝনঝনা আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কি আজব, রশ্মি তো এখনও যায় নাই, অথচ রুমটা নীরব। হ্যাঁ, হয়তো কালকেও রুমটা এমন নীরব পড়ে থাকবে। শুধু পার্থক্য, আজকে রুম ভর্তি মানুষ, কালকে খালি ঘর থাকবে। আয়রা রশ্মির রুমে ঢুকে বলে উঠল, তোদের কত দূর? ওদিকে সবার রাতের খাবার খাওয়া শেষ। মামা মামিমুনি ওই বাড়ি যাচ্ছে সবাই। আমাকে তোদের ডাকতে বললো। রহিমা আন্টিও ওই বাড়ি যাইতাছে। রশ্মি যাওয়া উপলক্ষে আজকে রাহিমা সুলতানা রশ্মির পছন্দের সব খাবার রান্না করছিলেন। রান্নার কাজে হেল্প করেছেন রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার। রশ্মির নানু বাড়ি থেকে অনেকেই আসছিল। তারপর তালুকদার বাড়ির সবাই রশ্মিদের বাড়িতে দাওয়াত ছিল। আহা তালুকদার, আদনান তালুকদার, আহানা শেখ, আতিফ শেখ সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তালুকদার বাড়িতে যাচ্ছে। রশ্মিদের বাড়িটা বেশি একটা বড় না। নিচের তলায় কিচেন রুম, গেস্ট রুম আর ড্রয়িং রুম। উপরের তলায় রশ্মির একটা রুম,
আলভির রুম, রাহিমা সুলতানার একটা রুম, আরেকটা রুম ফাঁকা থাকে। ড্রয়িং রুম ছোট হয়। সবাই রাতের খাবার খেয়ে রশ্মিদের বাড়ি থেকে আরাধ্যের বাড়িতে যাচ্ছে। আয়রা রশ্মির রুমে আসতে রুমটা কিছুটা পরিবর্তন ঘটলো। আরিশা ব্যাগ শেষ করে ট্রলি ব্যাগের চেনটা লাগাতে লাগাতে আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল। এই তো শেষ। কথাটা বলেই আরিশা রশ্মি রাতের দিকে তাকিয়ে বলল, চল ওই গাড়িতে যাওয়া যাক, মামুনিরা ওই বাড়িতে চলে গিয়েছে, এদিকে তো সব কিছু কমপ্লিট।